বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আপত্তি থাকা সত্ত্বেও ভারতে অবস্থান করা শেখ হাসিনার সাক্ষাৎকারে শুনানি চলছে। তবে লক্ষণীয় বিষয় হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কয়েকটি সাক্ষাৎকারে পাওয়া যাচ্ছে তাৎপর্যপূর্ণ বিশেষ কিছু ইঙ্গিত। 2 দিন আগে দেওয়া সাক্ষাৎকারে দেখা গেছে তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযুক্ত করার অবস্থান থেকে সরে এসেছেন। চীন ভারত প্রশ্নে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতার উপর বেশি জোর দিচ্ছেন। সবশেষ সাক্ষাৎকারগুলোর 3টিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে নিয়েও দেখা যাচ্ছে বেশ খানিকটা পরিবর্তিত অবস্থানে। এই 3টি সাক্ষাৎকারই প্রকাশিত হয় ভারতের শীর্ষ 3টি সংবাদ মাধ্যমে। ক্ষমতা ছাড়ার পর ডক্টর ইউনূসের শান্তিপূর্ণ ঠিকানা হতে পারে যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিত দিচ্ছেন শেখ হাসিনা। 3টি সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কথা। বলেছেন অধ্যাপক ইউনূস ক্যালিফোর্নিয়া একজন পরিচিত মুখ, সেখানে দীর্ঘকাল তিনি প্রভাবশালী সুরিতদের সহচর্য উপভোগ করেছেন। প্রশ্ন হলো অতি সাম্প্রতিক ইন্টারভিউগুলোতে হঠাৎ কেন ক্যালিফোর্নিয়ার উপর জোর দিচ্ছেন শেখ হাসিনা? যুক্তরাষ্ট্রের এই রাজ্যে অধ্যাপক ইউনূসের শান্তিপূর্ণ জীবনের পথরেখা কেন হাজির করছেন? একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি তার মনোভাবের পরিবর্তন কিসের ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশ সরকার দিল্লিকে শেখ হাসিনার ইন্টারভিউ নিয়ে উদ্বেগ জানানোর পর দেশটির সংবাদ মাধ্যমে আরো বেশি করে কেন ছাপা হচ্ছে সাক্ষাৎকার? নিজের বিরুদ্ধে মামলা নিয়ে কথা বলার চেয়ে কেন আন্তর্জাতিক সম্পর্ক এবং নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরার উপর বেশি জোর দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী? বিশেষ করে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি মিলে যাচ্ছে বাংলাদেশের জন্য মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের কথার সাথে। এসব কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে কোনো রহস্য? বিস্তারিত জানতে চলুন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রায় 2.5 সপ্তাহ ধরে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের জন্য হিড়িক পড়েছে। শুরুটা হয় 29 অক্টোবর। প্রায় একই সময় এএফপি, রয়টার্স এবং দ্য ইন্ডিপেন্ডেন্টকে 3টি সাক্ষাৎকার প্রকাশের মধ্য দিয়ে। এরপর থেকে প্রায় প্রতিদিনই শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করছে বিশ্বের প্রভাবশালী বিভিন্ন মিডিয়া। এর মধ্যে সরকারের পক্ষ থেকে কেবল ভারতীয় মিডিয়ায় বক্তব্য প্রকাশ বন্ধের বৃথা উদ্যোগ নিতে দেখা যায়। এজন্য 12 নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয় ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাদেকে। তবে এরপর থেকে ভারতের শীর্ষ মিডিয়ায় সাক্ষাৎকার প্রকাশের মাত্রা যেন বেড়ে গেছে। 3 দিনের মধ্যে 3টি ভারতীয় সংবাদ মাধ্যম ছেপেছে 3টি বিশদ ইন্টারভিউ। সবশেষ 15 নভেম্বর ভারতের ইন্ডিয়া টুডে এবং ফার্স্ট পোস্ট 2টি সাক্ষাৎকার প্রকাশ করে। এর 2 দিন আগে শেখ হাসিনা বক্তব্য প্রচার করে CNN নিউজ 18। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রায় 2.5 সপ্তাহ ধরে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন তার থেকে গত 3 দিনে ভারতের 3টি মিডিয়ার সাক্ষাৎকারে নতুন কিছু কথা দেখা গেছে। লক্ষ্য করা যাচ্ছে তাৎপর্যময় কিছু ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বৈরী অবস্থা উন্নয়ন চেষ্টার আভাস পাওয়া যাচ্ছে শেখ হাসিনার কথায়। গত বছর জুলাই আগস্টে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দিচ্ছেন রক্ষণশীল বক্তব্য। জুলাই আন্দোলনের সময় সরকারের ভূমিকায় কিছু দুর্বলতার কথাও অকপটে স্বীকার করেছেন। সেই সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অধ্যাপক ইউনূসের প্রতি অত্যন্ত কঠোর মনোভাবের পরিবর্তন আনার ইঙ্গিতও দেখা যাচ্ছে। বলেছেন অধ্যাপক ইউনূসের পরবর্তী শান্তিপূর্ণ বসবাসের সবচেয়ে ভালো জায়গা হতে পারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। ভারতের সংবাদ মাধ্যমে শেখ হাসিনার সবশেষ 3টি ইন্টারভিউ পর্যালোচনা করে আমরা দেখেছি সেখানে নতুন বেশ কয়েকটি বিষয়ে তিনি কথা বলেছেন। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণময় হিসেবে এসেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের কথা। এই বিষয়টি তিনি প্রথমে আনেন 13 নভেম্বর CNN নিউজ 18কে দেয়া সাক্ষাৎকারে। তাকে প্রশ্ন করা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস কি পশ্চিমা সমর্থিত একজন নাগরিক মুখোশ যার আড়ালে বাংলাদেশে শাসন ক্ষমতা পরিবর্তনের চেষ্টা হয়েছে, নাকি তিনি কেবল বৃহত্তর এক আওয়ামী বিরোধী জোটের প্রতীক? জবাবে শেখ হাসিনা অধ্যাপক ইউনূসের ক্যালিফোর্নিয়া সংযোগের বিষয়টি প্রথমবারের মতো সামনে আনেন। বলেন ডক্টর ইউনূস নিজের অর্থনীতিবিদ পরিচয়ের সূত্রে ক্যালিফোর্নিয়ার স্যালনগুলোতে জনপ্রিয় ছিলেন। এটা কোনো গোপন বিষয় নয়। তবে তিনি কোনো গণতান্ত্রিক শাসন বদলের প্রতীক নন, বরং তার ব্যাপক জনসমর্থনও নেই। এই সাক্ষাৎকার অধ্যাপক ইউনূসের প্রতি অনেকটাই নমনীয় দৃষ্টিভঙ্গি নিতে দেখা যায় শেখ হাসিনাকে। দাবি করেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপককে ব্যবহার করেছে বাংলাদেশের উগ্রপন্থী গোষ্ঠী।
প্রশাসনের উগ্রপন্থীরা ডক্টর ইউনূসকে সামনে এনে ব্যবহার করছে। এই উগ্রপন্থীরা বাংলাদেশে একটি সাম্প্রদায়িক, প্রতিশোধ পরায়ণ এবং সামাজিকভাবে পশ্চাৎমুখী এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। দর্শক, গত 15 মাসে শেখ হাসিনা দলীয় বিভিন্ন বক্তব্যে অধ্যাপক ইউনূসকে কঠোর ভাষায় অভিযুক্ত করেছেন। তবে মিডিয়ায় আনুষ্ঠানিক সাক্ষাৎকারে এই প্রথম তিনি বললেন অধ্যাপক ইউনূস উগ্রপন্থী গোষ্ঠীর হাতে ব্যবহৃত হচ্ছেন। যুক্তরাষ্ট্রে, বিশেষ করে ক্যালিফোর্নিয়া, ডক্টর ইউনূস সুপরিচিত ব্যক্তিত্ব বলেও প্রথমবারের মতো উল্লেখ করেন শেখ হাসিনা। মজার বিষয় হলো, এই ধরনের একই বক্তব্য 2 দিনের মাথায় আরো 2টি ভারতীয় সংবাদ মাধ্যমে দেন শেখ হাসিনা। ইন্ডিয়া টুডে এবং ফার্স্ট পোস্টে 15 নভেম্বর প্রকাশ হয় এই 2টি সাক্ষাৎকার। সেখানেও ডক্টর ইউনূস প্রশ্নে অনেকটা নমনীয় অবস্থান দেখা যায়। সেই সঙ্গে আরো বিস্তারিতভাবে এসেছে ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ। ইন্ডিয়া টুডের একটি প্রশ্ন ছিল, ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষক কারা এবং তিনি কি আপোষ করছেন বা আপোষ করে ফেলেছেন? জবাবে শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের সময় উগ্রপন্থীদের হাতে দেশ শাসনের ক্ষমতা চলে যাওয়ার অভিযোগ করেন। বলেন, অধ্যাপক ইউনূস এবং তার সঙ্গীরা জনগণের সেবার চেয়ে ক্ষমতা আঁকড়ে ধরতেই বেশি আগ্রহী। ডক্টর ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে ফেলেছেন এবং উগ্রপন্থীদের পেছনের দরজা দিয়ে দেশ শাসনের সুযোগ দিয়েছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এর পরেই তোলেন ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ। বলেন, ডক্টর ইউনূস বহু বছর ক্যালিফোর্নিয়ায় বসবাস করেছেন। তিনি পশ্চিমা রাজনৈতিক অভিজাতদের কাছে এক মূল্যবান ডিনার পার্টির অতিথি হিসেবে বিবেচিত ছিলেন। পশ্চিমা বন্ধুরা অধ্যাপক ইউনূস সম্পর্কে ভুল ধারণা করেছিলেন দাবি করে শেখ হাসিনা বলেন, অধ্যাপক ইউনূস উদার নৈতিক মূল্যবোধে পরিচালিত হবেন বলে তারা ধারণা করেছিলেন। অথচ তার শাসনামলের বাস্তবতা হলো, তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন করার জন্য সংবিধানকে বিকৃত করতে এবং ভিন্ন মতকে স্তব্ধ করতে দ্বিধা করেননি। তার শাসন উগ্রপন্থী গোষ্ঠীর উপর দাঁড়িয়ে আছে, যারা বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভিত্তি ভেঙে ফেলতে চায়। দর্শক, খেয়াল করে দেখুন, সাম্প্রতিক ইন্টারভিউগুলোতে শেখ হাসিনা অধ্যাপক ইউনূসের চেয়ে উগ্রপন্থী গোষ্ঠীর ক্ষমতাধর হয়ে ওঠার উপর বেশি জোর দিচ্ছেন। একই দিনে তার আরেকটি সাক্ষাৎকার প্রকাশ করে ভারতের সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট। সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অনেকটা স্পষ্ট করে অধ্যাপক ইউনূসের অসহায়ত্ব তুলে ধরেন। বলেন, আগামীতে অধ্যাপক ইউনূসের শান্তিতে বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা হতে পারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। অধ্যাপক ইউনূস 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের পরও ক্ষমতায় থাকতে চান কিনা এমন প্রশ্নে শেখ হাসিনা বলেন, ডক্টর ইউনূসের ক্ষেত্রে বলা যায় তিনি কাজ করার চেয়ে নিষ্ক্রিয় থাকতে বেশি পছন্দ করেন। বক্তব্যের সারবস্তুর চেয়ে উঁচু গলায় কথা বলতে ভালোবাসেন। কোনো বাংলাদেশী তাকে ভোট দেওয়ার সুযোগ কখনো পায়নি। কথিত জনপ্রিয়তার ঢেউয়ে ক্ষমতায় আসার 15 মাস পরেও ইউনূস এখনো বাংলাদেশের জনগণকে তাদের সরকার প্রধান বেছে নেওয়ার সুযোগ দেননি, বরং তিনি বারবার নির্বাচন পিছিয়েছেন, আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করেছেন এবং একটি সনদ তৈরি করেছেন যা অনির্বাচিত এক অভিজাত গোষ্ঠীর ক্ষমতা স্থায়ী করার জন্য তৈরি হয়েছে। এরপরে প্রধান উপদেষ্টার সম্পর্কে অনেকটাই নমনীয় শোনা যায় শেখ হাসিনাকে। বলেন, ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে ক্ষমতায় থাকতে চান কিনা তা আমি বলতে পারি না। তিনি তার দায়িত্বের নিয়ন্ত্রক হিসেবে নেই এবং স্পষ্টতই এমন বিশৃঙ্খলা উপভোগ করছেন না। তিনি হয়তো ক্যালিফোর্নিয়া তার আগের আরামদায়ক জীবনে ফিরে যেতে চাইতে পারেন। তবে যারা তাকে ভর দিয়ে সামনে রেখেছে সেই উগ্রপন্থীরা নিশ্চয়ই ক্ষমতা ছাড়ার ইচ্ছা রাখে না। দর্শক, এই সাক্ষাৎকারে শেখ হাসিনা আগের তুলনায় অনেকটাই নরম হয়েছেন ডক্টর ইউনূসের প্রতি। দাবি করেছেন প্রধান উপদেষ্টার হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তেমন নেই, তাকে ব্যবহার করেছে উগ্রপন্থীরা। এই অবস্থা থেকে বের হতে পারলে তিনি হয়তো ক্যালিফোর্নিয়ার শান্তির জীবন বেছে নিতে চাইবেন। প্রশ্ন হলো, ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া টানা 3টি সাক্ষাৎকারী শেখ হাসিনা কেন আনছেন ক্যালিফোর্নিয়ার প্রসঙ্গ? অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিষয়ে অনলাইনে ছড়িয়ে থাকা তথ্যে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মহল, বিশেষ করে ডেমোক্র্যাটদের সঙ্গে তার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আবার সেখানে বেশ জাঁকজমকপূর্ণভাবে পরিচালিত হচ্ছে তার অনেকগুলো সামাজিক ব্যবসা উদ্যোগ। অনুসন্ধানে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের মধ্যে ক্যালিফোর্নিয়ার সব সময় ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত। বর্তমানেও সেখানকার গভর্নর একজন ডেমোক্র্যাট। আবার এই রাজ্যে অধ্যাপক ইউনূসও ব্যাপকভাবে সমাদৃত।
ক্যালিফোর্নিয়া তার বেশ কিছু সামাজিক ব্যবসা মডেল ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম অনেকদিন ধরে পরিচালিত হচ্ছে। রয়েছে গ্রামীণ ফাউন্ডেশন এবং গ্রামীণ আমেরিকার বেশ কিছু শাখা। এর মধ্যে 2010 সালে গ্রামীণ আমেরিকার $1 মিলিয়ন তহবিলের যোগান দেয় সিলিকন ভ্যালি ব্যাংক। এই ব্যাংকের সদর দপ্তর অবস্থান ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারায়। রাজ্যটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ইউনূসের বক্তব্যের তথ্য ছড়িয়ে আছে অনলাইনে। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের ডেমোক্র্যাট সংযোগ এবং ক্যালিফোর্নিয়ার ব্যাপক প্রভাব মাথায় রেখে কি তার শান্তির ঠিকানা হিসেবে রাজ্যটির কথা বারবার সামনে আনছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে তিনি বিশেষ কোনো ইঙ্গিত দিতে চাইছেন। সাম্প্রতিক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের ঘনিষ্ঠতার কথাও বারবার তুলে ধরেছেন শেখ হাসিনা। সেই সঙ্গে বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের কোনো দায় নেই। এসব বক্তব্যের সঙ্গে অধ্যাপক ইউনূসের পরবর্তী সম্ভাব্য ঠিকানার উল্লেখের কোনো সম্পর্ক আছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। দর্শক, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ হাসিনা তার সাক্ষাৎকারগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং চীনের সঙ্গে নতুন করে সখ্যতা নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছেন। শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রাচীনতম বন্ধু হিসেবে অভিহিত করেছেন। তিনি ডক্টর ইউনূসের পররাষ্ট্রনীতির সমালোচনা করে সতর্ক করে দিয়েছেন যে ভারতের কাছ থেকে বিপজ্জনক বিচ্ছিন্নতা দেশের কৌশলগত সম্পর্ককে দুর্বল করেছে। শেখ হাসিনা দাবি করেছেন, তার সময়ও বাংলাদেশ, ভারত ও চীন উভয়ের সঙ্গেই শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছিল। তবে তিনি ইউনূস প্রশাসনের চীনমুখী হওয়ার প্রেক্ষাপট নিয়ে উদ্বিগ্ন। তিনি দৃঢ়ভাবে বলেছেন যে চীনের সঙ্গে কোনো পরিমাণ সম্পৃক্ততাই ভারতের সঙ্গে বাংলাদেশের এই মৌলিক সম্পর্ককে প্রতিস্থাপন করতে পারে না। দর্শক, শেখ হাসিনা তার সবশেষ সাক্ষাৎকারগুলোতে চীন সম্পর্কে যে বার্তা দিয়েছেন তার সাথে মিল খুঁজে পাওয়া যায় বাংলাদেশের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টের কথায়। ব্রেন্ট গত 24 অক্টোবর সিনেটে হিয়ারিং এর সময় দেয়া বক্তব্যে বলেছিলেন, ঢাকায় এলে প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকির বিষয়টি বাংলাদেশের কাছে স্পষ্টভাবে তুলে ধরবেন। গত 2রা সেপ্টেম্বর বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 24 অক্টোবর শুনানিতে রিপাবলিকান পার্টির সিনেটর পিট রিকার্স বাংলাদেশ চীন সম্পর্ক, বিশেষ করে দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে প্রশ্ন করেছিলেন। জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে এই উদ্বেগের সঙ্গে তিনি একমত। তার মনোনয়ন নিশ্চিত হলে বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি কথা বলবেন বলে জানিয়েছেন। যেখানে চীনের কর্মতৎপরতা, তাদের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ততা, তাদের সামুদ্রিক এলাকায় কার্যক্রম